ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার ৬ দিন পরও শোকাচ্ছন্ন মানুষের ভিড় শিক্ষা প্রতিষ্ঠানটি ঘিরে। রবিবারও ভবনটির ধ্বংসাবশেষ দেখতে আসা শিক্ষার্থী ও অভিভাবক এবং উৎসুক মানুষ বলছেন এখনও এই দুর্বিষহ ঘটনার রেশ কাটেনি তাদের। এদিকে সকালে দুর্ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর একটি তদন্ত দল। পুরা ভবনটির ধ্বংসস্তূপ এখনও যেন দাঁড়িয়ে আছে বিভীষিকার সেই মুহূর্তগুলো নিয়ে। সেই বিভীষিকা কাটাতে শিক্ষার্থীদের চলছে কাউন্সিলিংও। আবু সাইদুপুর রিপোর্ট। মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার ৭ম দিনেও যেন নিস্তব্ধ, নীরব আর শুনশান পরিবেশ বিরাজ করছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। নেই কোনো কচিকাচাদের হৈহল্লোর। পুরা ভবনের ধ্বংসস্তূপ আর চারপাশে ছড়িয়ে ছিটে থাকা বিভীষিকাময় সেই দিনের নানান আলামত। রোববার মাইলস্টোন ক্যাম্পাস ভিড় করেন শোকাহত মানুষ। এক নজর দেখতে হৃদয় বিদারক সেই ঘটনাস্থল। আমরা আর কয়েকজন স্যার কোচিং বসেছিলাম, মানে কথা বলতেছিলাম এমনি। হঠাৎ একটা বিকট আওয়াজ হয়, এরপরে আগুনে একটা অনেক জোরে একটা ব্লাস্ট হয়। আমরা সবাই ভয়ে ক্লাসের পিছে চলে যাই। আমি নিচে নামতে গিয়েছিলাম, ওখানে পুরো সিঁড়িতে আগুন লেগেছিল। তারপর ফায়ার সার্ভিসটা, তারপর সেনাবাহিনীরা ওই পাশে গ্রিল কেটে আমাকে বের করেছিল আর অনেকেই বের করেছিল। সকালে ধ্বংসস্তূপ থেকে বিধ্বস্ত হওয়া বিমানের অংশবিশেষ আলামত সংগ্রহ করে নিয়ে যায় বিমান বাহিনীর একটি বিশেষ দল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেখানে। আগত শিক্ষার্থীদের আরতি একটাই, যতবারের মাথার উপর দিয়ে প্লেন উড়ে যায় ততবারই আতঙ্কে যেন বুকটা ধরপড় করে ওঠে। এখনো দুঃসহ স্মৃতি তাড়া করছে শিক্ষার্থী অভিভাবকদের, চলছে কাউন্সেলিংও। আমি যখন ভিতরে ঢোকার পরে দেখি আমাদের ছোট ছোট ভাই বোনরা যারা ছিল তারা পুরা অবস্থাতে তারা হাঁটতেছে। ঘুম আসে না, যদিও ঘুম আসে তো ওই কথাগুলো মনে পড়ে আর একাকিত্বভাবে কান্না চলে আসে। ওই ম্যামের কথাগুলো যখন শুনি তখন আর কি বলে হৃদয়ে খুব রক্তক্ষরণ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলেদের হেফাজত করছে আর কি, এটা শুকরিয়ার কোনো শেষ নাই। ক্যাম্পাসের উপর দিয়ে এখনো বিমান চলাচল করতেছে, ভয়ে আতঙ্ক। আমরা এখন তো বাচ্চা স্কুলে রাখতে চাচ্ছি। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১১২ জন ভুক্তভোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭৮ জন আহত হয়ে ভর্তি ছিলেন এবং ৩৪ জন মারা গেছেন। আগামী ২ আগস্ট পর্যন্ত স্কুল কলেজের সার্বিক একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আবু সাইদুপু, মাই টিভি, ঢাকা। এক সময় হাজারো স্বপ্ন হাতছানি দিত যে ক্ষুদে শিক্ষার্থীদের, আজ তাদের সব স্বপ্ন যেন ফিকে হয়ে গেছে। চাওয়ার পরিধি সীমাবদ্ধ শুধুমাত্র একটু স্বাভাবিকভাবে বাঁচার আকুতিতে। বলছিলাম রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের কথা। গত ২১ জুলাইয়ের মর্মান্তিক এই দুর্ঘটনায় দগ্ধ হয়ে ৩৬ জন এখনও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাতরাচ্ছেন। এদের মধ্যে সংকটাপন্ন ৪ জনকে নিবিড় পর্যালোচনা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে। ভর্তি রোগীদের বিষয়ে করণীয় নির্ধারণে সকালে বার্ন ইনস্টিটিউটে বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা বৈঠক করেন। ইনস্টিটিউট থেকে জানানো হয়, অবস্থার উন্নতি সাপেক্ষে আগামী ১ সপ্তাহে পর্যায়ক্রমে ১০ জনকে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩৫ জনের মৃত্যুর খবর জানানো হলেও রবিবার তা সংশোধন করে ৩৪ জনের মৃত্যুর কথা বলা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে এবং ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি। গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা রাত ৯:১০টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান। প্রায় ১ ঘণ্টা সেখানে অবস্থান করে রাত ১০টা ২০ মিনিটের দিকে তিনি বেরিয়ে আসেন। হাসপাতালে পৌঁছে প্রধান উপদেষ্টা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে সেদিনের ঘটনার বর্ণনা শোনেন এবং আহত রোগীদের বর্তমান অবস্থা জানতে চান। যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশন সংলাপ শেষ করতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সভা শুরুতে তিনি জানান, ইতিমধ্যে জাতীয় সনদের খসড়া তৈরি করেছে কমিশন। আগামীকালের মধ্যে সেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান আলী রিয়াজ। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। অবৈতনিক হবেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৯তম দিনের মতো ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব ও পুলিশ কমিশন। এছাড়া অমীমাংসিত অন্য বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, এ পর্যন্ত 10টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। 10টি বিষয়ে আমরা এক ধরনের ঐকমত্যে এসেছি, কিছু নোট অফ ডিসেন্ট আছে। 7টি বিষয়ে আলোচনার অসমাপ্ত পর্যায়ে আছে, কিন্তু আলোচনা হয়েছে। 3টি বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। সেই সমস্ত বিবেচনা থেকেই আজকে আমরা একটি পূর্বালোচিত বিষয় রেখেছি, 2টো অনালোচিত বিষয় রেখেছি। তিনি জানান, সোমবারের মধ্যে দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হবে। সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা ধরনের মতামত দিলে সেগুলো সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। এ মাসের মধ্যেই মৌলিক সংস্কারের বিষয়ে কমিশন সংলাপ শেষ করতে চায় বলেও জানান আলী রিয়াজ। জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়া 31শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনে 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর অডিট রিপোর্ট জমা দিয়েছে বিএনপি। এতে 1 বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে 14,55,00,000 টাকা। রোববার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ইসি সচিব আক্তার আহমেদের কাছে আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেয় বিএনপি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে দেখা করে গত বছরের আয় ব্যয়ের হিসাব দেয় বিএনপি। 2024 সালে দলটির আয় হয়েছে 15,65,94,842 টাকা, আর ব্যয় হয়েছে 4,80,04,823 টাকা। বর্তমানে দলটির ফান্ডে জমা আছে 10,85,90,019 টাকা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান থেকে আয় হয়েছে এই অর্থ। 15,65,94,842, আর দলটির ব্যয় হয়েছে 4,80,04,823। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর সবচেয়ে বড় গণ অভ্যুত্থান বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার সময় দেশের টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশে ছেড়ে পালিয়ে গেছে। এখন দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছে এনসিপি। নেত্রকোনায় এনসিপির পথসভায় এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক। এছাড়াও পথসভায় কেন্দ্রীয় সমন্বয়ক ডাক্তার তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি সহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। তরুণদের উদ্দেশ্যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য। জুলাইয়ের 36 দিন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার করা প্রতিবেদনে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ছাত্রদের গুলির নির্দেশ দিয়েছিলেন। এছাড়া গ্রেপ্তার, হেলিকপ্টার থেকে গুলিসহ আন্দোলন দমাতে সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার কথা উঠে এসেছে এই প্রতিবেদনে। এছাড়া বেশ কয়েকটি শহীদ পরিবারকে ডেকে সাহায্য দেওয়ার নামে শেখ হাসিনা প্রতারণা করেছিলেন বলে অভিযোগ করেছে শহীদ আবু সাঈদের পরিবার। আফজাল হোসেনের রিপোর্ট। গেল বছরের উত্তাল জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে আল জাজিরার এই প্রতিবেদন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এতে উঠে এসেছে জুলাই আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দমনপীড়ন চালিয়েছিলেন নিরীহ ছাত্র জনতার উপর। সে শিকারের মেজাজে ছিল, আর তার চোখ যেন শিকার খুঁজছে। হেলিকপ্টার থেকে গুলিসহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশনা ছিল শেখ হাসিনার। সে অডিও যাচাই করেছে আল জাজিরা।
যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে। এছাড়া প্রতিবেদনে উঠে এসেছে আন্দোলন নিয়ন্ত্রণে কিভাবে ছাত্রলীগকে ব্যবহার করা হয়েছিল। ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না, এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না। জুলাই আন্দোলনে প্রশাসনের তীব্র নজরদারি কিভাবে উপেক্ষা করেছিলেন তা জানিয়েছেন আন্দোলনের অন্যতম সংগঠক সাদিক কাইম। আমরা একটা অফলাইন নেটওয়ার্ক তৈরি করেছিলাম, আমরা কিছু এক্সট্রা ডিভাইস কিনে রেখেছিলাম এবং কিছু এক্সট্রা সিম, এবং আমরা যখন মিছিল করছিলাম সেই সময় হেলিকপ্টার থেকে হাসিনা এবং তার যে ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদের উপর গুলি করছিল। এর আগে বিবিসি তাদের প্রতিবেদনে শেখ হাসিনার হত্যার নির্দেশের অডিওর সত্যতা নিশ্চিত করে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ 2 জন প্রবেশ করতে পারবে বলে নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ রোববার থেকে এটি কার্যকর হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, রোববার হতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপার্চার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ 2 জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস যখন করতে চাচ্ছে, এর মানে এই না যে এখন আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে তা নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে আশুলিয়ার গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের PHA ভবনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় এসে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে যে ক্ষমতায় আসুক তারা প্রত্যেকেই জানবে যে মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন এবং আমরা যেটা রক্ষা করতে চাই, এবং যেহেতু জাতিসংঘ এই বিষয়ে সক্রিয় তাদের অফিস করতে চাচ্ছে তাই সরকার সম্মতি জানিয়েছে। যেই আসুক ক্ষমতায় তারা সবাই প্রত্যেকে একটা থাকবে যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন এবং আমরা সেটা রক্ষা করতে চাই, এবং যেহেতু জাতিসংঘ এই ব্যাপারে সক্রিয় তারা তাদের অফিস রেখে এটাকে করতে চাচ্ছেন, আমরা তাতে সম্মতি জানাই। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। এ পরিস্থিতিতে দেশের 15 জেলাসহ উপকূলীয় জেলাগুলোতে 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢেউয়ের তোড়ে টেকনাফ ও কুয়াকাটায় ভেঙে গেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। সৃষ্ট জলোচ্ছ্বাসে ইতিমধ্যে উপকূলের প্লাবিত এলাকার মানুষদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদর সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর উপকূলীয় নিম্নাঞ্চল। আর এর ফলে জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় 3 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে 10 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে RAK সিরামিক নামক একটি কারখানা শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে প্রায় 5 কিলোমিটার এলাকায় যানজটের তৈরি হয়। সকাল 6:30টার দিকে উপজেলার নয়নপুর ধনুয়া এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদেরও বোঝানোর চেষ্টা করলেও তারা সড়ক থেকে সরেনি। এরপর সকাল 8:30টার দিকে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়। পরে শ্রমিকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, 2 ঘন্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল শুরু হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা। সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিক বাসস্ট্যান্ডে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে ক্যাম্পাসের পূর্ণ দাবিতে 2 ঘণ্টাব্যাপী কর্মসূচিটি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হাসান তালুকদার।